হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা ওই এলপি সিবিটি ওয়ানের যে কেমিস্ট্রির আমরা ক্লাস করাচ্ছিলাম তার পার্ট টু ক্লাস, যেখানে আমরা ফার্স্ট ক্লাসে আমরা পার্ট ওয়ানে আমরা কমপ্লিট করেছিলাম 1 to 35 কোশ্চেন্স, যেখানে আমরা উইথ ডিটেলস ব্যাখ্যা করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা বাকি কমপ্লিট করব, বাকি যাবতীয় কোশ্চেনগুলো কমপ্লিট করব এবং এরপরে আমরা চেষ্টা করব জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের এক্সামিনেশান হয়েছিল রেলের, তার কেমিস্ট্রির কোশ্চেন কমপ্লিট করো, তারপর টেকনিশিয়ানের কোশ্চেন কমপ্লিট করো, তারপর আমরা ফিজিক্স ধরবো এলপি টেকনিশিয়ান এবং ওই জুনিয়র ইঞ্জিনিয়ার করে। যাই হোক, এর মাধ্যমে আমরা মোটামুটি প্রচুর কোশ্চেন গ্যাদার করতে পারবো এবং তার কনসেপ্ট সম্পর্কে ওয়াকিবল থাকতে পারবো। আর এমনি যে এনসিইআরটি টেক্সটের যে কোর্সটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসেছে, সেখানে আমরা আগের দিন মনে হয় কেমিস্ট্রি একটা ক্লাস করিয়েছি, আর একটা ক্লাস সম্ভবত বাকি আছে। কার্বনটা কমপ্লিট করিয়েছি, আর বাকি আছে মনে হয় পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। আর বায়োলজিতে একটা বাকি আছে, বংশগতি এরকম একটা চ্যাপ্টার বাকি আছে। আর ফিজিক্স তো কমপ্লিট করানো হয়েছিল আগে। তাহলে মোটামুটি এই তিনটে মতো ক্লাস কমপ্লিট করলে আমাদের টেক্সটের ক্লাস কমপ্লিট হবে। তারপরে আমরা রিভিশনের জন্য বিভিন্ন কোশ্চেন প্র্যাকটিস করব। যত বেশি পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করবো এবং তার কনসেপ্ট নিয়ে ডিটেলস আলোচনা করব, তত আমাদের সাবজেক্টের প্রতি ডেপথ বাড়বে। কারণ রেলওয়ে এক্সামিনেশান এরম সুযোগ আবার কবে আসবে তার ঠিক নেই। কারণ একটা করে প্রসেস তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা করে লং টাইম নেয়। তো সুযোগ যখন আসবে সুযোগটা কাজে লাগাতে হবে এবং সেই ক্ষেত্রেই যাতে পারফেকশান আনা যায় আর নিজের প্রিপারেশানে, তার জন্যই ভিডিওগুলো বানানো এবং তোমাদের হেল্প করবে আশা করছি। তো চলো ভিডিওটা শুরু করে লেটস স্টার্ট। প্রথম কোশ্চেন চলে আসছে, নিম্নলিখিত কোন কার্বন যৌগটি সম্পৃক্ত যৌগ? তো বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ স্যাচুরেটেড কার্বন কম্পাউন্ড। তাহলে স্যাচুরেটেড কার্বন কম্পাউন্ডের মধ্যে কী পড়ে? আমরা যথাক্রমে যে এটাকে দুটো ভাগে ভাগ করি, একটা সম্পৃক্ত, অসম্পৃক্ত। সম্পৃক্তর মধ্যে কী পড়ে? যেগুলোতে মোটামুটি সিঙ্গেল বন্ড থাকে। তো এখানে অ্যালকিন এবং ইথিলিন, এগুলো সবকটা কি ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড নিয়ে গঠিত। আইন যখন হবে তখন হবে ট্রিপল বন্ড, ইন যখন হবে তখন হবে ডাবল বন্ড, যখন ডাবল বন্ড হবে তখন হবে ইন, যখন ট্রিপল বন্ড হবে তখন হবে আইন, তখন হবে আইন, আর যখন সিঙ্গেল বন্ড হবে তখন হবে এন। তো হয়ে গেল, যেগুলো সিঙ্গেল বন্ড হয় সেগুলো সবসময় সম্পৃক্ত যৌগ হয়, বাদ বাকিগুলো অসম্পৃক্ত হয়। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে আমাদের, বলা হয় অ্যালকেন। অ্যালকেন হলো একটা সম্পৃক্ত, বাদ বাকি এগুলো হলো অসম্পৃক্ত যৌগগুলোর মধ্যে পড়ছে। তারপরে চলে আসছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে জলের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয়? হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রডিউসড হোয়েন হাইড্রোক্লোরিক অ্যাসিড রিঅ্যাক্ট উইথ ওয়াটার। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যখন জল বিক্রিয়া করে তখন কী উৎপন্ন হয়? তখন এটা এসেছিল কবে? এটা এসেছিল 25/11/24 ফার্স্ট শিফটে এসেছিল। যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে জল বিক্রিয়াতে উৎপন্ন হয় কি H3O প্লাস এবং Cl মাইনাস উৎপন্ন হয়। সেক্ষেত্রে বলা হয় যে তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে জলের বিক্রিয়াতে কোন যৌগ উৎপন্ন হয়? সেক্ষেত্রে OH হবে না, H প্লাস যখন হাইড্রোজেনের সাথে জলের সাথে বিক্রিয়া করে, HCl যখন জলের মধ্যে বিয়োজিত হয় HCl উৎপন্ন করে H প্লাস এবং Cl মাইনাস। ওকে, এই H প্লাসটা বিক্রিয়া করছে আবার জলের সাথে করে উৎপন্ন করে H3O প্লাস। ব্যাস হয়ে গেল, তার মানে অ্যান্সার চলে এলো কোনটা? বোথ H3O প্লাস অ্যান্ড Cl মাইনাস এটা উৎপন্ন হয়ে থাকে। ব্যাস, এটা উৎপন্ন হয়ে থাকে। তারপরে চলে আসে কোন জাতীয় ধাতুগুলো শীতল জলের সাথে বিক্রিয়া করে না? হুইচ অফ দ্য ফলোয়িং অপশনস রিপ্রেজেন্ট মেটাল দ্যাট মেটাল ডু নট রিয়াক্ট টু দ্য কোল্ড ওয়াটার। তো ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে না এমন এগুলোর মধ্যে পড়ে। যখন আমরা পড়িয়েছিলাম তখন আমরা বলেছিলাম যে ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে না, আর এর মধ্যে কোনগুলো? যথাক্রমে অপশানসগুলোর মধ্যে সোডিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক অ্যাকচুয়ালি বিক্রিয়া করে। সোডিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক বিক্রিয়া করে। যেখানে সোডিয়াম আছে, ক্যালসিয়াম আছে, বিক্রিয়া করে। সোডিয়াম সব ক্ষেত্রে আছে, তার মানে তিনটে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে না তাহলে কোনটা হবে? অ্যালুমিনিয়াম, আয়রন এবং জিঙ্ক। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে যদি বলা হয় মোস্ট রিয়াক্টিভ যে মেটালগুলো হয়, সেই মেটালের যদি আমরা ক্রম দেখি, সেই ক্রম অনুযায়ী প্রথমে আসবে পটাশিয়াম, তারপর সোডিয়াম, সম্ভবত তারপরে ক্যালসিয়াম এবং তারপর ম্যাগনেসিয়াম। এরা সব থেকে রিয়াক্টিভ,
সব থেকে বেশি রিয়াক্টিভ হয় কে? পটাশিয়াম, তারপর সোডিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর ম্যাগনেসিয়াম। এরা হচ্ছে মোস্ট রিয়াক্টিভ, সব থেকে বেশি রিয়াক্টিভ হয়। এটা আমি যখন এনসিটি পড়েছিলাম তখন এইটা ব্যাখ্যাও করেছিলাম, মোস্ট রিয়াক্টিভ। তারপরে যদি বলা হয় যে ওই অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, এরা মোটামুটি রিয়াক্টিভ, বাট এদের অতটা অ্যাক্টিভিটি থাকে না, লিস্ট রিয়াক্টিভের মধ্যে পড়ে থাকে আর কি। ঠিক আছে, অ্যালুমিনিয়াম, এল, সম্ভবত জিঙ্ক এবং আয়রন, যাকে বলা আয়রন, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন। তাহলে এটাকে আমরা এরমভাবে মনে রাখতে পারি, মোস্ট রিয়াক্টিভের মধ্যেই চারটে, অপেক্ষাকৃত কম রিয়াক্টিভ, মানে এদের রিয়াক্টিভিটি কমতে থাকে, যেমন এই পর্যন্ত, যাকে বলা অ্যালুমিনিয়াম, জিঙ্ক আর জিঙ্ক। আর এখানে আরেকটা আছে লেড, তারপরে চলে আসবে হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা আমরা বক্সের মধ্যে রাখবো, কারণ এর পরে, কারণ হাইড্রোজেন এর অ্যাক্টিভিটি, এর উপরে যতগুলো যৌগ থাকে তাদের অ্যাক্টিভিটি বেশি, অনেক সময় দেয় হাইড্রোজেনের উপরে আর হাইড্রোজেনের নিচে। তাহলে হাইড্রোজেনের উপরে 8খানা আছে, আর হাইড্রোজেনের নিচে সম্ভবত 4টেও, মনে হয় 4টে, কপার, সিলভার, গোল্ড এরকম। কপার মার্কারি, সিলভার, গোল্ড এরকম ছিল কিছু একটা। কপার বলা হয় কপার, মার্কারি, সিলভার, গোল্ড। মার্কারি মানে হচ্ছে Hg, সিলভার মানে Ag, আর গোল্ড মানে Au। তাহলে হাইড্রোজেনের উপরে 8টা রয়েছে, তার মধ্যে সব থেকে বেশি রিয়াক্টিভ হলো এই 4টে, তার মধ্যে সব থেকে বেশি রিয়াক্টিভ হলো পটাশিয়াম, তারপরে 4টে অ্যালুমিনিয়াম, জিঙ্ক আর আয়রন, লেড, এরা হাইড্রোজেনের উপরে রয়েছে। হাইড্রোজেনের সক্রিয়তা শ্রেণী, হাইড্রোজেনের নিচে ধাতুগুলো হলো সব থেকে কম রিয়াক্টিভকে গোল্ড, যেটাকে বলা হয় যে গোল্ড। সেই কারণে গোল্ডের বিভিন্ন ধরনের অর্নামেন্টস ব্যবহৃত হয়, গয়না টয়না ব্যবহৃত হয়, যেগুলো সহজে কিন্তু বাতাসের সাথে বা এনভায়রনমেন্টে সহজে মানে রিয়াকশন করে না। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে, তাহলে কী কী বললাম আমরা এখান থেকে? অ্যালুমিনিয়াম, জিঙ্ক এবং আয়রন, এরা হলো অপেক্ষাকৃত লেস রিয়াক্টিভ, এরা ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে না। তো আনুপাতিক ধ্রুবক অনুযায়ী অক্সিজেন এবং হাইড্রোজেন ওই অনুপাত কী হবে? 18 গ্রাম জল যদি বিয়োজিত হয়, তাহলে 18 গ্রাম জল যদি বিয়োজিত হয় অক্সিজেন এবং হাইড্রোজেন, তাহলে জলেতে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কী কী অনুপাতে থাকে? 2:1 অনুপাতে থাকে। তাহলে 2:1 অনুপাতে থাকে, তাহলে সেক্ষেত্রে এর বিয়োজনটা কী হবে? বলা হয় 18 অণু জল বিয়োজিত হয়ে 16 আর 2, অক্সিজেন এবং হাইড্রোজেনের অনুপাত, অক্সিজেন হবে 16 আর এ হবে 2, হয়ে গেল। তারপরে চলে আসছে ব্যাপন হারে কোনো বস্তুকে গরম রাখা মানে গরম করার প্রভাব কী হবে? হোয়াট ইজ দ্য এফেক্ট অফ হিটিং অন দ্য রেট অফ ডিফিউশন? তাহলে ব্যাপন হারে কোনো বস্তুকে গরম করার প্রভাব কী হবে? তো সেক্ষেত্রে ব্যাপন হারে কোনো বস্তুকে গরম করার প্রভাব কী হবে? বলছে যে প্রথমে অপশন বলছে ইট ফার্স্ট ইনক্রিজ দেন ডিক্রিজ ডিফিউশন হিটিং অন দ্য, হ্যাঁ, হোয়াট ইজ এফেক্ট? ইট ফার্স্ট ইনক্রিজেস অ্যান্ড দেন ডিক্রিজেস আফটার সাম টাইম, না। ইট ইনক্রিজ উইথ অ্যান ইনক্রিজ অফ টেম্পারেচার, বস্তু গরম করা। হোয়াট ইজ দ্য এফেক্ট অফ হিটিং অন দ্য রেট অফ দ্য ডিফিউশন? আচ্ছা, ব্যাপনের পরিমাণটা কী হবে, মানে ব্যাপন হারে কোন বস্তু গরম করার প্রভাব কী হবে? প্রথমে টেম্পারেচার বাড়বে এবং মানে ব্যাপনের হার বাড়বে টেম্পারেচার বাড়ার সাথে সাথে। প্রথমে বাড়বে, এখানে বলছে ব্যাপন হার প্রথমে বাড়বে তারপরে কমবে, এটা তো হবে না। তারপরে বলছে যে ইট ডিক্রিজেস উইথ ইনক্রিজ অফ টেম্পারেচার, তাপমাত্রা বাড়ার সাথে কমবে। এটা তো একদমই না। ইট ডিক্রিজেস উইথ ইনক্রিজ দ্য টেম্পারেচার, এটা তো একদমই না। তার মানে দুয়েরটা হলো না। দেয়ার ইজ নো এফেক্ট অফ টেম্পারেচার অফ দ্য রেট, এটা তো একদমই হবে না, কারণ এর সাথে টেম্পারেচার এফেক্ট হচ্ছে। তার মানে হবে আমাদের বিটটা ইট ইনক্রিজ উইথ টেম্পারেচার, তার টেম্পারেচার বাড়ার সাথে সাথে এটা বাড়তে থাকে। বেশ, হয়ে গেল। তারপরে চলে আসছে, বলা হয় ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেটের হেমিহাইড্রেট বলা হয় CSO4। এই যে ক্যালসিয়াম সালফেটের হেমিহাইড্রেটকে যখন আমরা উত্তপ্ত করবো, হেমিহাইড্রেট মানে কত হয়? হাফ। অ্যাকচুয়ালি এর রিয়াকশানটা আমি কোথায় লিখবো? এই রিয়াকশানটা এখানে লিখে দিই। এটা অ্যাকচুয়ালি জিপসামকে উত্তপ্ত করলে এটা পাওয়া যায়। তো ক্যালসিয়াম সালফেটের হেমিহাইড্রেট পেতে নিম্নলিখিত কোন যৌগ ব্যবহৃত হয়? হোয়াট ইজ দ্য ইউজড ইন দ্য প্রিপারেশন অফ দ্য ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট? ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট 29-11-24 থার্ড শিপ। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, জিপসাম এবং বলা হয় যে
তো হোয়াট ইজ ইউজ প্রিপারেশন, এই ক্যালসিয়াম সালফেটের হেমিহাইড্রেট উৎপন্ন করতে কাকে ব্যবহার করা হয়? জিপসামকে। জিপসামের যে সংকেত হয় সেটা হলো CsO2H2O। CsO2H2O একে যদি আমরা হিট দিই তাহলে বলা হচ্ছে হিট থেকে কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম সালফেট হাফ H2O। ক্যালসিয়াম সালফেট হাফ H2O উৎপন্ন হয় এ থেকে। আর এটা অ্যাকচুয়ালি এটা উৎপন্ন করার পদ্ধতি বলা যেতে পারে। তারপরে চলে আসে খনিজের মধ্যে উপস্থিত অশুদ্ধি যেমন বালি, কাদা ইত্যাদিকে কি বলা হয়? লার্জ নাম্বার অফ দ্য ইম্পিউরিটি প্রেজেন্ট ইন দ্য ওর সাচ এস স্যান্ড, সয়েল অ্যান্ড ইজ কল, বলা হয় গ্যাঙ্গিউ, রট, স্পঞ্জি অ্যান্ড হার্ডনেস অফ ওর, একে বলা হয় গ্যাঙ্গিউ, মানে খনিজ মল বলা হয়, একে বলা হয় খনিজ মল। হয়ে গেল। তারপরটা বলছে কার্বন সমন্বিত কোন তথ্যটা সঠিক? রিগার্ডিং দ্য কার্বন হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু? কার্বন ইজ ট্রাইভ্যালেন্ট। না, কার্বন তো ট্রাইভ্যালেন্ট হয় না, কার্বন তো চতুর্যোজী হয়, তার মানে টেট্রাভ্যালেন্ট হয়ে থাকে, সুতরাং এক চান্সে অ্যান্সার হয়ে যাবে। কেন টেট্রাভ্যালেন্ট হয়? কার্বনের 4টে হাত। কার্বনের 4টে হাত কেন? কার্বনের 4টে হাত, কার্বনের যখন মানে যোজ্যতা 4, সেই জন্য 4টে হাত থাকে। কার্বনের সংকেত হচ্ছে 1:2p6, 1:2p4। এটা হলো কার্বনের, যদি আমরা অ্যাটমিক স্ট্রাকচারে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কার্বনের এমনি সংকেত কত হয়? 6। তাই এই যে পি কক্ষে 6টা থাকছে, এই পি কক্ষে 4টে মুক্ত ইলেকট্রন থাকছে, সেই জন্য কার্বনের 4টে হাত থাকে, এর চারটা হয়, বলা হয় যে কার্বন হচ্ছে টেট্রাভ্যালেন্ট, অ্যাকচুয়ালি চতুর্যোজী হয়ে থাকে। ঠিক আছে। তারপরে চলে আসছে সোডিয়াম ক্লোরাইডের একক ভর কত? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফর্মুলা ইউনিট মাস অফ দ্য সোডিয়াম ক্লোরাইড? তাহলে সোডিয়াম ক্লোরাইডের একক ভর কত হয়? সোডিয়াম মানে কত হয়? 23। সোডিয়াম হয় সম্ভবত 23, আর ক্লোরিনের কত হয়? 35, 35.5। তাহলে এদের যোগ করলে কত হয়? 58.5 ইউনিট। বলা হয় যে ইউ, এই মানটাকে ব্যবহার করা হয়। তারপরে চলে আসছে নিম্নলিখিত কোন পদার্থ বা বস্তুর বৈশিষ্ট্য নয়? কোনটা পদার্থ বা বস্তুর বৈশিষ্ট্য নয়? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ পার্টিকেল অফ ম্যাটার? নিম্নলিখিত কোনটা? বলা পার্টিকেল অফ ম্যাটার আর স্ট্যাটিক, এরা স্থির হয়। পার্টিকেল অফ ম্যাটার হ্যাভ স্পেস বিটুইন দেম, এদের মধ্যে স্পেস থাকে। পার্টিকেল অফ ম্যাটার আর কন্টিনিউয়াসলি মুভিং, আর পার্টিকেল অফ ম্যাটার অ্যাট্রাক্ট ইচ আদার, একে অপরকে আকর্ষণ করে থাকে। এদের মধ্যে কোনটা ঠিক নয় বলছে। তো সেক্ষেত্রে কি আসছে? বলা হচ্ছে যে এদের মধ্যে কোনটা ঠিক না? পার্টিকেল অফ ম্যাটার আর স্ট্যাটিক একদমই ঠিক না, কখনো স্ট্যাটিক না, পার্টিকেল ম্যাটারগুলো কখনো স্ট্যাটিক না। বাদবাকি 3টে পয়েন্টই ঠিক আছে, এখানে বলেছিল কোনটা নয়। ঠিক আছে। তারপরে চলে আসছে, এটা এসেছিল 28/11/24 থার্ড শিফটের মাধ্যমে এসেছিল। কার্বন ডাই অক্সাইডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া কি উৎপন্ন হয়? হুইচ অফ দ্য ফলোইং ইজ ফর্মড উইথ, মানে হোয়েন কার্বন ডাই অক্সাইড রিয়াক্ট উইথ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড? কার্বন ডাই অক্সাইডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2 সাথে যখন CO2 বিক্রিয়া করছে তখন কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম কার্বনেট তখন উৎপন্ন হবে, ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে, বলা হয় ক্যালসিয়াম কার্বনেট। CaCO3 প্লাস H2O উৎপন্ন হবে। তারপরে চলো 47টা, কার্বন যৌগের কতগুলো মুক্ত ইলেকট্রন বর্তমান যা কার্বন পরমাণুর সাথে অন্য মৌলের পরমাণু সংযুক্ত হতে সাহায্য করে? হাউ মেনি ইলেকট্রন ডাজ কার্বন টাইপিক্যালি শেয়ার উইথ, মানে হোয়েন বন্ডিং উইথ অ্যানাদার কার্বন? একটা কার্বন অন্য একটা কার্বনের সাথে যখন বন্ড করে তখন কতগুলো ইলেকট্রন দরকার হয়? তখন একটা দরকার হয়। ডাজ টাইপিক্যালি কি বলছে? কার্বন যোগ কতগুলো মুক্ত ইলেকট্রন বর্তমান? কার্বন যোগে 4টে মুক্ত ইলেকট্রন বর্তমান থাকে। ঠিক আছে। এবার যখন এই একটা কার্বন যৌগ অন্য কার্বন যৌগের সাথে যখন বিক্রিয়া করছে ধরো, তখন এদের মধ্যে এর একটা ইলেকট্রন সংযুক্ত হয়ে একটা বন্ড তৈরি করে, সিঙ্গেল বন্ড তৈরি করে, ব্যাস হয়ে গেল। বলা হয় যে আয়রন বা লোহার সাথে কোন পদার্থ মিশিয়ে স্টেনলেস স্টিল পাওয়া যায়? আয়রন বা লোহার সাথে কোন পদার্থ মিশিয়ে স্টেনলেস স্টিল পাওয়া যায়? হুইচ অফ দ্য ফলোইং মেটাল আর মিক্সড উইথ দ্য আয়রন গেট স্টেনলেস স্টিল? সেক্ষেত্রে বলা হয় 26/11/24 থার্ড শিফটে এসেছিল। বলা হয় নিকেল অ্যান্ড টিন, নিকেল অ্যান্ড জিঙ্ক, নিকেল অ্যান্ড কপার অ্যান্ড নিকেল অ্যান্ড ক্রোমিয়াম। তো সেক্ষেত্রে বলা হচ্ছে কি যে নিকেল অ্যান্ড ক্রোমিয়াম। আয়রনের সাথে কোন পদার্থ মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়? সেক্ষেত্রে নিকেলের সাথে ক্রোমিয়াম মিশিয়ে
কার্বন ক্রোমিয়াম এগুলো মিশিয়ে ইস্পাতকে শক্ত করা হয় কার্বন মিশিয়ে, কিন্তু হ্যাঁ এই ক্রোমিয়াম আর নিকেল মিশিয়ে। জিপসামকে যখন 377 কেলভিন বা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হয় কোন যৌগ পাওয়া যায়? হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড ইজ অবটেইনড হোয়েন জিপসাম ইজ হিটেড উইথ অ্যাট 373 কেলভিন টেম্পারেচার? বলা হয় জিপসামকে যখনই উত্তপ্ত করা হয় তখন পাওয়া যায় ক্যালসিয়াম সালফেটের হেমিহাইড্রেট CSO4 ½ H2, যেটা আগের রিয়াকশানে আমরা দেখালাম। এরপরে চলে আসলে একটা ব্যালেন্স, বলা হয় এফির সাথে H2 বিক্রিয়া করে Fe3O4 H2 উৎপন্ন করছে। এখানে বিক্রিয়া ব্যালেন্স কী হতে পারে? 3Fe দিলে Fe3 হচ্ছে, বাট এখানে যদি 4H2 দিই, অক্সিজেনে 4টে আছে, এদিকে 4টে হয়ে যাচ্ছে 2H2। 1 নম্বর রিয়াকশানটা কিন্তু একদম মানে প্রায়োরিটি দেওয়া যেতে পারে। তারপরে দেখি 3Feর সাথে যদি 4H2 দিই, Fe3O4 হচ্ছে, 2H2 হচ্ছে, এখানে 8টা ছিল, তার মানে এটা হবে না, তার মানে 1 নম্বরটা কাটা। 2 নম্বরটা তো চান্সই নেই, এখানে কোনো নেই, তা 2 নম্বরটাও কাটা। 3 নম্বরের ক্ষেত্রে 3FeH2 8টা, তার মানে এখানে চলে আসছে Fe3O4 থেকে, এইটা হতে পারে, এই যে 3 নম্বর অপশানটা হতে পারে। 4 নম্বরে কোনো চান্স নেই, 4 নম্বর কাটা। তারপরে চলে আসে কার্বনের সমস্ত বহুরূপী যৌগকে অক্সিজেনের উপস্থিতিতে দহন করলে কি পাওয়া যায়? কার্বন ইন অল অ্যালোট্রপিক ফর্মস বার্ন ইন অক্সিজেন টু গিভ কি দেয়? কার্বন ডাই অক্সাইড দেয়, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, যাই হোক না কেন তো অক্সিজেনের বিক্রিয়া করবে, করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। কার্বনের কোন যৌগটা তরল জ্বালানি হিসেবে বহুল ব্যবহৃত হয়? আইডেন্টিফাই দ্য সিম্পলেস্ট কম্পাউন্ড ফর্মড বাই কার্বন দ্যাট ইজ ইউজড ওয়াইডলি অ্যাজ ফুয়েল। কার্বনের কোন যৌগটা সব থেকে বেশি পরিমাণে ব্যবহৃত থাকে? বলা হয় মিথেন। মিথেনের ক্ষেত্রে কি হয়? বলা হয় মিথেনে ব্যবহৃত হয়। সেক্ষেত্রে কি হয়? বলা হয় মিথেন ব্যবহৃত হয়। সংকেত হলো CH4। কোন বিক্রিয়ায় ক্যালসিয়াম অক্সাইড এবং জলের বিক্রিয়ায় কলুচুন পাওয়া যায়? হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ রিয়াকশন রিপ্রেজেন্ট ফর্মেশন অফ দ্য স্ল্যাক লাইম ফ্রম ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড ওয়াটার? কোন বিক্রিয়ায় ক্যালসিয়াম অক্সাইড এবং জলের বিক্রিয়াতে কলুচুন পাওয়া যায়? ক্যালসিয়াম অক্সাইড মানে CaO, তো ওর সাথে যখন জল বিক্রিয়া করছে উৎপন্ন হচ্ছে কি CaOH2। CaOH2 এখানে আসছে কি? হ্যাঁ, বলা হয় একে বলা স্ল্যাক লাইম। এই বিক্রিয়াটা কি বলা? সংযোজন বিক্রিয়া। তো ডিকম্পোজিশন, প্রেসিপিটেশন, কম্বিনেশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তো বিক্রিয়ার কি হচ্ছে? বিক্রিয়া যেরকম যে কম্বিনেশন বিক্রিয়ার মধ্যে পড়ে। তো এটা হলো একটা কম্বিনেশন বিক্রিয়ার মধ্যে পড়ছে। এটা একটা কম্বিনেশন বিক্রিয়ার মধ্যে পড়ছে, ব্যাস হয়ে গেল। তবে বলা হয় কোন ধাতুটা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রতি বেশি সক্রিয়? হুইচ অফ দ্য ফলোইং মেটাল ইজ মোর রিঅ্যাক্টিভ টুয়ার্ডস ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড? লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রতি বেশি সক্রিয় কোনটা হয়ে থাকে, কোন মেটাল হয়ে থাকে? সেটা হলো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করে যেরকম যে বলা হয় লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করছে। ম্যাগনেসিয়ামের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। MgHCl এর সাথে Mg2HCl বিক্রিয়া করলে তা থেকে ধাতু থেকে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এই বিক্রিয়াতে হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। ব্যাস এই হলো বিক্রিয়া। তারপরে চলে আসছে 55। নিম্নলিখিত কোন উদাহরণের সাহায্যে জানা যায় যে পদার্থের পরমাণুগুলোর মধ্যে আন্তঃনমিক ব্যবধান বর্তমান? হুইচ অফ দ্য ফলোইং এক্সাম্পল শো দ্যাট দ্য পার্টিকেল অফ দ্য ম্যাটার হ্যাভ এনাফ স্পেস বিটুইন দেম? তার মধ্যে নির্দিষ্ট ব্যবধান বর্তমান। বলা হয় বয়লিং অফ ওয়াটার, পটাশিয়াম পারম্যাঙ্গানেট অফ গড ইভেনলি ডিস্ট্রিবিউটেড ইন ওয়াটার, ব্রেকিং অফ দ্য আয়রন নেল অ্যান্ড লাইটনিং ইনসেন্স স্টিক। লাইসেন্স মানে ওই যখন কোনো বস্তুকে ওই যে ম্যাগনেশিয়াম স্টিকগুলোকে জ্বালানো হয় না, জ্বালালে তো বয়লিং অফ ওয়াটার। তার মধ্যে বলা হচ্ছে যে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট গড ইভেনলি যখন ডিস্ট্রিবিউটেড হয় জলের মধ্যে তখনই জানা যায় যে এটা অ্যাকচুয়ালি পদার্থের পরমাণুগুলোর মধ্যে আন্তঃনমিক আকর্ষণ বা আন্তঃনমিক ব্যবধান বর্তমান, ইভেনলি ডিস্ট্রিবিউটেড হচ্ছে না। যাই হোক, তারপর চলে আসে 3 অণু আয়রন এর সাথে কত অণু জলের বিক্রিয়ায় Fe3O4 যৌগ তৈরি হয়? হাউ মেনি ওয়াটার মলিকুল আর রিকোয়ার্ড টু রিয়াক্ট উইথ 3 মলিকুল অফ দ্য আয়রন অ্যাট দ্য আয়রন অ্যাটম টু ফর্ম Fe3O4? Fe3O4 তৈরি করতে কত অণু লাগে? সেক্ষেত্রে যেরকম 4 অণু লাগে। যেরকম 3 অণু আয়রনের সাথে কত অণু জলের বিক্রিয়া? 3 অণু আয়রনের সাথে 4 অণু জলের বিক্রিয়াতে উৎপন্ন হয় কি? Fe3O4। তারপরে চলে আসছে 57। পারমাণবিক ভর প্রকাশ করা হয় কোন এককে? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সিম্বল অফ দ্য ইউনিট অফ অ্যাটমিক মাস? অ্যাটমিক মাসের ভর প্রকাশ করা হয় কোনটার সাথে? ইউ। তারপরে বলা হয় নিম্নলিখিত কোনটা পিএইচ এর নিম্নতম মান, মানে কোনটার পিএইচ এর মানটা নিম্নতম? হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য লোয়েস্ট পিএইচ ভ্যালু? লেমন জুসের সম্ভবত একটা রেঞ্জ ছিল, রেঞ্জটা
2.2 বা 2.3 এরকম একটা ছিল, 2.2 টু 2.3 সম্ভবত ছিল। এই যখন আমরা অ্যাসিড খার পড়েছিলাম ওখানে ওখানে একটা রেঞ্জ ছিল, ওখানে একটা বক্সের মধ্যে করা ছিল, ওটাই দিয়ে পরীক্ষা পড়ে। ব্লাডের ক্ষেত্রে তো জানি আমরা 7.3 টু 7.4 এরকম হয়ে থাকে। আর মিল্ক অফ ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে হয়ে থাকে যতক্ষণে যে ওটা যেহেতু খার টাইপের হয়ে থাকে, ওই 9.5 টু 10 হয়ে থাকে সম্ভবত এরকম। আর গ্যাস্ট্রিক জুস সব থেকে বেশি মানে অ্যাসিড হয়ে থাকে। তাহলে বলছে যে পিএইচের মান সব থেকে কম কার? তাহলে হবে কার? গ্যাস্ট্রিক জুসের সব থেকে কম হয় পিএইচের মান। এটা বক্স মতো ছিল, সেই বক্সে করা ছিল, সবার মানগুলো দেওয়া ছিল। যাই হোক, কালার করে কপারের তড়িৎ বিশ্লেষণ করে কপার নিঃশেষণে কোন পদার্থটা তড়িৎ বিশ্লেষক হিসেবে ব্যবহৃত হয়? হুইচ অফ দ্য ফলোইং ইলেকট্রোলাইটস ইজ ইউজড ইন দ্য ইলেকট্রোলাইটিক রিফাইনিং অফ কপার? কপারের তড়িৎ বিশ্লেষণ করলে ইলেকট্রোলাইট হিসেবে কাকে ব্যবহার করা হয়? সেক্ষেত্রে ওই সালফেট, কপার সালফেট আছে কোথাও, সোডিয়াম সালফেট হবে না, কিউপ্রাস ক্লোরাইড হবে না, কপার অক্সাইড হবে না, কপার সালফেট CuSO4, এটাকে ব্যবহার করা হয়। কোনো দ্রবণের আয়তন এবং আয়তন ভগ্নাংশ নির্ণয় করতে কোন ফর্মুলা ব্যবহার করা হয়? হুইচ অফ দ্য ফলোইং ফর্মুলা ইউজড ক্যালকুলেট দ্য ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ অফ? তাহলে টোটাল ভলিউম অফ দ্য সলিউশন থাকবে তলায়, আর উপরে থাকবে ভলিউম অফ দ্য সলিউট। সেটা কোথায় আছে দেখি, কোথায় আছে মাস অফ দ্য ভলিউম সলিউশন, এই তো বিটটার ক্ষেত্রে বলা হচ্ছে ভলিউম অফ দ্য সলিউট অ্যান্ড সলিউশন অফ দ্য ভলিউম। কোন অণু দুটো পরমাণুর মধ্যে ত্রিবন্ধন বর্তমান? কোন অণু দুটো পরমাণুর মধ্যে ত্রিবন্ধন বর্তমান? তো বলা হয় নাইট্রোজেন পরমাণু এবং নাইট্রোজেন পরমাণু। তো এদের কটা করে থাকে? 7টা করে। তাহলে 7টার মধ্যে 5টা করে, তাহলে বলা হয় যে 1:2p5 ইলেকট্রন বিন্যাস হয়ে থাকে। এই 2p5-এর এই যে 5টা শেষ কক্ষে 5টা ইলেকট্রন আছে মুক্ত, সেই 5টা বিন্যাসটা কেরম হয়? এখানে একটা থাকে, এখানে একটা থাকে, এদিকে 3টে থাকে, এদিকেও তাই, এদিকেও তাই। এবার এদের মধ্যে এর একটা থেকে একটা সিঙ্গেল বন্ড, এখান থেকে একটা সিঙ্গেল বন্ড, এখান থেকে সিঙ্গেল বন্ড, তার মানে এদের মধ্যে তৈরি হয় N ট্রিপল বন্ড N, সেখান থেকে তৈরি হয় N2, তার মানে নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড বর্তমান থাকে, সেই জন্য অ্যান্সার হবে নাইট্রোজেন। তারপরে বলা হচ্ছে কোন পরমাণু সম্পর্কিত রাদারফোর্ড পরমাণু মডেলের কোনো তথ্যটা সঠিক নয়? হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অফ রাদারফোর্ড পরমাণু মডেল ব্যাপারটা সত্য নয়? ইলেকট্রন রিভলভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস অফ দ্য সার্কুলার পথ, একদম ঠিক আছে, ও তো বলেছিল তাই না? তো বলা হচ্ছে ইলেকট্রন দেয়ার ইজ এ পজিটিভ, বলে দেয়ার ইজ এ পজিটিভলি চার্জ সেন্টার ইন অ্যান অ্যাটম হুইচ ইজ কল্ড দ্য নিউক্লিয়াস। তারপরে বলা হচ্ছে যে ইলেকট্রন রিভলভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রিক্যাল পথের কথা বলেনি। দ্য সাইজ অফ দ্য নিউক্লিয়াস ইজ ভেরি স্মল কম্পেয়ার টু দ্য দ্যাট অফ দ্য অ্যাটম। ও যেটা ইলেকট্রিক্যাল কথার মানে পথের কথা বলেনি, ঠিক আছে, ও বলেছিল যে স্টেবল হবে না, মানে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী পরমাণু ইলেকট্রন বিন্যাসটা স্টেবল হবে না, ঠিক আছে। তারপরে চলে আসে অ্যান্টাসিড উৎপাদনে মানে অ্যান্টাসিড উপাদান হিসাবে কোনটা ব্যবহৃত হয়ে থাকে? হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড ইজ ইউজড অ্যাজ অ্যান ইনগ্রিডিয়েন্ট ইন অ্যান্টাসিড? সেক্ষেত্রে বলে নাইট্রিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট আর সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট NaHCO3। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটটাই এখানে অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তারপর বলা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় সাম্য কীরূপ হবে? অ্যালুমিনিয়াম সালফেটকে থেকে BaCl2 দিলে AlCl3 প্লাস BaSO4, এখানে ব্যালেন্সটা কী হবে? এখানে ব্যালেন্স হবে যতক্ষণে যে এদিকে কত আসছে AlCl3, তার মানে Al2 আছে 2Al হবে, 2AlCl3 হবে 6টা, তার মানে এখানে নাইট্রোজেনে এই ক্লোরিনের 6টা হবে, 3 দুগুণে 6, তার মানে 3টে, তার মানে এইটা একটা আসছে, একটা এইটাও একটা আসছে, এইটাও 3টে আসছে, এটা বাইরের কথা বাদ দাও। ওদিকে বেরিয়াম ক্লোরাইড, বেরিয়াম তাই সালফেট হবে 3BaSO4, কোথাও আছে কি 3BaSO4? বলা হয় তাহলে এখানে 3 হবে, এখানে 3 দিতে হবে, 3BaCl2 দিলে 3BaSO4, তার মানে হবে যথাক্রমে লাস্টেরটা যথাক্রমে চলে আসছে, লাস্টের ক্যালকুলেশনটাই সব থেকে পারফেক্ট হচ্ছে, যেটাকে Al2SO4 হোল 3BaCl2 থেকে চলে আসছে এইটা। কলিচুনে জল ঢেলে পোড়া চুন পাওয়া যায়, বিক্রিয়াটা কী নামে পরিচিত? হোয়াট ইজ দ্য রিয়াকশন টেক্স প্লেস when calcium oxide react vigorously with the water to reaction takes place produce slack lime? তো কলিচুনে যখন আমরা জল ঢালি তখন পোড়া চুন পাওয়া যায়, তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের মধ্যে জল ঢাললে ক্যালসিয়াম হাইড্রক্সাইড পাওয়া যায়, CaOH পাওয়া যায়। এই বিক্রিয়াটা কী নামে পরিচিত? ডিকম্পোজিশন, ডাবল ডিসপ্লেসমেন্ট, কম্বিনেশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তো ওই তো তখন তো ওটা করলাম যে ওটা অ্যাকচুয়ালি কম্বিনেশন বিক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে।
তারপরে চলে আসে যখন আয়রন কুচিকে কপার সালফেটের দ্রবণে রাখা হয় তখন কোন যৌগ প্রতিস্থাপিত হয়ে থাকে? হোয়েন অ্যান আয়রন নেল is dipped into the copper sulfate তখন in solution which substances get displaced? কপার সালফেট কপার আর আয়রন। তো সেক্ষেত্রে যখনই ওর মধ্যে রাখা হয় তখন কি হয়? তখন হচ্ছে কপার অধক্ষিপ্ত হয়ে থাকে, কপার অধক্ষিপ্ত হয় কপার সালফেটের দ্রবণে আয়রন কুচিকে রাখলে। তো কপার সালফেটের দ্রবণে যখন আয়রন কুচি রাখা হয় তখন কি হয়? ফেরাস সালফেট উৎপন্ন হয়, কপার অধক্ষিপ্ত হয়। একটা দ্রবণে 40 গ্রাম সাধারণ লবণ আছে এবং 320 গ্রাম জল আছে, তাহলে টোটাল আয়তন কত হলো? 360। টোটাল হলো কত? 360। 360-এর মধ্যে বলছে যে দ্রবণের গাঢ়ত্বে দ্রাবকের পরিমাণ কত? দ্রাবক মানে কত? সাধারণ লবণ। তো 40/360 ইন্টু 100। 100 কেটে গেল, 100 মানে এদিকে কাটছে, কত হচ্ছে? 9, মানে 100/9, 11.1%। তারপরে বলা হয়েছে কার্বন পরমাণুর কোন বিশেষ বৈশিষ্ট্যের জন্য অন্য কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে শৃঙ্খল তৈরি করতে পারে? কিরমভাবে শৃঙ্খল তৈরি করে? কার্বন ক্যাটিনেশন ধর্মের মাধ্যমে অ্যাকচুয়ালি শৃঙ্খল তৈরি করে, এরকম চেন সিস্টেম তৈরি করে। একে বলা হয় কি? ক্যাটিনেশন ধর্ম বলা হয়। ক্যাটিনেশন ধর্মের মাধ্যমে চেন সিস্টেম তৈরি করে থাকে। তারপরে চলে হয় 69, বলা হয় চুনাপাথর থেকে কলিচুন উৎপাদনকালে কোন বিক্রিয়া সংঘটিত হয়? যখন চুনাপাথরকে তাপ দেওয়া হয়। হোয়াট টাইপ অফ রিয়াকশন অকার হোয়েন লাইমস্টোন গেটস কনভার্টেড ইন্টু কুইক লাইম অন হিটিং? তো আবার সে একই বিক্রিয়া, যে চুনাপাথর থেকে যখন কলিচুন উৎপন্ন করা হয়, যখন চুনাপাথর থেকে কলিচুন পাওয়া যায় মানে ক্যালসিয়াম সালফেট থেকে যখন কলিচুন পাওয়া যায়, CSO পাওয়া যায়, অ্যাকচুয়ালি ডিকম্পোজ মানে ক্যালসিয়াম কার্বনেট থেকে যখন আমরা একে হিট দিই তখন কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। এটাকে বলা হয় কি? ডিকম্পোজিশন কম্বিনেশন। একে বলা হয় ডিকম্পোজিশন বিক্রিয়া, মানে বিয়োজন বিক্রিয়া। ওটা সংযোজন ছিল, ওটা বিয়োজন বিক্রিয়া। আর এ থেকে আবার জল দিলে তা থেকে উৎপন্ন হবে ওইটা। তো এবং বলা হয় সোডা অ্যাসিড অগ্নি নির্বাপন যন্ত্রে ব্যবহৃত হয়। হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড ইউজ টু অ্যাজ এ সোডা অ্যাসিড ফায়ার এক্সটিংগুইশার? ফায়ার এক্সটিংগুইশারে সোডা অ্যাসিড হিসেবে কোনটা ব্যবহৃত হয়? ব্লিচিং পাউডার, ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট আর সোডিয়াম কার্বনেট। তো এতে ব্যবহৃত হয় যেরকম যে সোডিয়াম বাইকার্বনেট ব্যবহৃত হয়, যেটাকে বলা হয় সোডিয়াম বাইকার্বনেট সংকেত হয়ে কি? NaHCO3 বায়োকমার হিসেবে ব্যবহৃত হয় এবং এর থেকে কার্বন ডাইঅক্সাইড হিট দিলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে থাকে, হয়ে সেটাকে ওই আগুনটাকে নিভাতে সাহায্য করে। ধাতু সক্রিয়তা শ্রেণীতে লোহা আয়রন কোন ধাতুর থেকে বেশি সক্রিয়? ওই যে তখন আমি করলাম যে এই যে কোথায় গেল যেন আয়রন সক্রিয়তা কোন ধাতুর থেকে বেশি সক্রিয়, এই থাকবে, এই সক্রিয়তা দিয়ে একটা কোশ্চেন থাকবে। লোহা আয়রন, এই লোহা আয়রন, লেড এবং হাইড্রোজেন কপার এদের থেকে সক্রিয়। তার মানে কোশ্চেন চলে আসছে আমাদের, সঙ্গে সঙ্গে কোশ্চেন চলে এলো। তাহলে কোথায় গেল কোশ্চেনটা দেখি? এই তো, যে কোন ধাতুর থেকে বেশি সক্রিয়? কপার থেকে বেশি সক্রিয়, কারণ ওদিকে কে ছিল? ওদিকে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, এই 5টা ছিল। আর এর তলায় ছিল এরকম যে এই আয়রন ছিল এর তলায়। যাই হোক, তারপরে চলে আসছে নিম্নলিখিত পদার্থ কোন মানে পদার্থ বিক্রিয়া কী কী উপাদান উৎপন্ন হবে? হুইচ অফ দ্য ফলোইং উইল প্রডিউস দ্য রিয়াকশন? বিক্রিয়াটা কী ছিল? বিক্রিয়াটা সম্ভবত মনে হয় লেখা হয়নি। এর বিক্রিয়াটা হবে এরকম, বিক্রিয়াতে উৎপন্ন হবে MnO2 ছিল, এরকম কিছু একটা ছিল। MnO2-র সাথে 4HCl, এরকম একটা কিছু ছিল। হ্যাঁ, MnO2-র সাথে 4HCl ছিল। এই বলছে এই বিক্রিয়াতে কি উৎপন্ন হবে, ইন প্রোডাক্ট কী হবে। যাই হোক, তো এখান থেকে কী কী উৎপন্ন হবে? MnCl2 হবে, একদম হবে। আর কি হবে? Cl2 হবে, H2 হবে। তাহলে MnCl2 হবে, Cl2 হবে, আর কি হবে? H2 হবে। এই হলো প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। নিম্নলিখিত কোন তথ্যটা ভুল? হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট? টুথ ডিকে স্টার্ট হোয়েন দ্য pH অফ দ্য মাউথ লেস দেন 5.5, একদম ঠিক আছে। হোয়েন দ্য pH অফ দ্য রেন ওয়াটার ইজ লেস দেন 5.6 ইট ইজ এ অ্যাসিড রেন, একদম ঠিক আছে। লিভিং অর্গানিজম ক্যান সার্ভাইভ অনলি ইন দ্য ন্যারো রেঞ্জ অফ দ্য pH চেঞ্জ, হ্যাঁ একদম।
কারণ একটুখানি পিএইচ চেঞ্জ হলেই মারা যেতে পারে লিভিং অর্গানিজম, মানে অনেক ক্ষেত্রে মারা যায় জীবাণুগুলো। হোয়েন দ্য পিএইচ অফ দ্য রেন ওয়াটার ইজ মোর দ্যান 5.6 দ্যাট ইজ কল্ড অ্যাসিডেন্ট। একদম না, 5.6-এর বেশি হবে না, এটা ভুল। তার মানে কোনটা ভুল হলো? এইটা। ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? যেখানে বলা হয় যে নাম্বার অফ দ্য রিপ্রেজেন্ট অ্যাটমিক মাস কত হয়ে থাকে? 40। পারমাণবিক ভর হয়ে থাকে 40, 40 U। আর কোন তথ্যটা ভুল? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট? সিএনজি ইজ ইউজ এজ এ ফুয়েল ভেহিকেল ইন দিস ডেজ। ঠিক আছে, সিএনজি তো ব্যবহৃত হচ্ছে ফুয়েল হিসেবে, তাই নয় কি? হ্যাঁ। তারপরে বলা হচ্ছে দ্য অক্সিজেন সাপ্লাইড ইন হসপিটাল সিলিন্ডার ইজ নট কমপ্লেক্স গ্যাস। ঠিক আছে, এটাও ঠিক আছে। দ্য অক্সিজেন সাপ্লাইড টু হসপিটাল ইন সিলিন্ডার ইজ কমপ্রেস গ্যাস। তো তারপরে বলা হচ্ছে ইনকারেক্টের মধ্যে পড়ছে কি, আর লাস্ট ইন দ্য গ্যাসিয়াস স্টেট অফ দ্য পার্টিকেল মুভ অ্যাবাউট র্যান্ডামলি অ্যাট দ্য হাই স্পিড, এটা ঠিক আছে। তো এই দুটোর মধ্যে হবে, যেখানে বলা হয়েছে যে অক্সিজেন প্রডিউসড, এটা অ্যাকচুয়ালি ভুল। দ্য অক্সিজেন প্রডিউসড ইন কমপ্লেক্স গ্যাস, ইয়েস, ইন হসপিটাল সিলিন্ডার ইজ নট এ কমপ্লেক্স গ্যাস, এটা ভুল। বাদ বাকি সবকটা ঠিক আছে। যাই হোক, তারপরটা চলে আসে লাস্ট কোশ্চেন মনে হয়। হ্যাঁ, সমস্ত তরল এবং গ্যাসীয় বস্তুগুলো কি? অল লিকুইডস আর গ্যাসেস আর ফ্লুইডস, সেমিকন্ডাক্টর, সলিডস অ্যান্ড ইনসুলেটর। ফ্লুইড বলা যেতে পারে, ফ্লুইডই বলা যেতে পারে, সেমিকন্ডাক্টরের কোনো প্রশ্ন আসছে না। যাই হোক, মোটামুটি আমরা আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট, এই কোশ্চেনগুলো কমপ্লিট করলাম। তাহলে এখানে শেষ করলাম 76, মানে পার্ট 2-তে আমরা টোটাল 36-এর মতো, 41-এর মতো কোশ্চেন কমপ্লিট করলাম। যেখানে আগে 35 ছিল, 36 থেকে 76, 41-এর মতো। তো আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এরকম ভিডিও আসতে থাকবে, এবং এইটার ডিটেলস, এই যে পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, যেখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে, এবং সেখানে আরও অনেক পিডিএফ দেওয়া হচ্ছে এবং দেওয়া চলছে, সেখান থেকে তোমরা দেখতে পারবে। তাহলে আপাতত ভিডিও পর্যন্ত, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।